সুপ্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন হিসাব বিজ্ঞান সম্মান বিষয়ের চতুর্থ বর্ষের আজকের অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস কোর্স শিরোনামে আমি আজকে 9 নম্বর লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের লেকচারের টাইটেল এ প্রিভিউ অফ কোম্পানি ফান্ডামেন্টালস। পরবর্তী সময়ের জন্য আমি তোমাদের সাথে আছি প্রফেসর শেখ জিয়াউল ইসলাম FCMA, ডিপার্টমেন্টাল হেড অ্যাকাউন্টিং, আজম খান গভর্নমেন্ট কমার্স কলেজ। আমি আশা করব তোমরা এই ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবে, পাশাপাশি তোমার টেক্সট বইয়ের সাহায্য নিয়ে নিজেকে পরীক্ষার হল উপযোগী বা কর্মজীবনের উপযোগী করে গড়ে তুলবে। তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমাদের আজকের যে লেকচার তার কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, কোয়ালিটেটিভ ইনফরমেশন, তার বৈশিষ্ট্যগুলো, কে ফিনান্সিয়াল ইনফরমেশন ব্যবহার করে বা কার চাহিদা আছে, হু ডিমান্ডস ফিনান্সিয়াল ইনফরমেশন, রিজন ফর ইউজিং ফিনান্সিয়াল ইনফরমেশন, কোন কারণে আমার স্টেক হোল্ডাররা ইনফরমেশন ব্যবহার করে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট আসলে কি, কত প্রকার আমাদের সামনে আসে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইনফরমেশন আমরা কিভাবে সরবরাহ করে থাকি, এবং পুরো প্রক্রিয়াটাকে অর্থাৎ অ্যাকাউন্টিং এই প্রক্রিয়াটাকে যে বডি বা যে প্রতিষ্ঠান কন্ট্রোল করে বা বিভিন্ন নিয়ম কানুন এখানে দেয় যাকে আমরা বলি রেগুলেটরি বডিজ, তাদের ভূমিকা কি। প্রিয় শিক্ষার্থী, আমরা এভাবে যদি একটা উদাহরণ চিন্তা করি, ধরো একটা ট্রেডিং কনসার্ন, আমরা পণ্য কিনে বিক্রি করি, সেক্ষেত্রে তোমরা জানো তোমাদের হাতে যদি বিগিনিং স্টক বা বিগিনিং ইনভেন্টরি থাকে, কিছু পণ্য তুমি পারচেস করো এবং কিছু পণ্য বিক্রি শেষে হাতে রয়ে যায়। তাহলে তিনটা আইটেম নিয়ে আমরা কথা বলেছি। একটা হলো বিগিনিং স্টক আর ওপেনিং স্টক, পারচেজ অ্যান্ড এন্ডিং স্টক। তিনটা এই ঘটনাটাকে যদি আলাদা বলা হয় আমরা এটাকে বলি হলো ডাটা বা উপাত্ত। এবার তুমি দেখো তোমার সেই ক্লাস 9 থেকেই শুরু করে যখন তুমি বিক্রিত পণ্যের ব্যয় বা কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করেছো, তখন কি করেছো? তখন তুমি বিগিনিং ইনভেন্টরির সাথে পারচেজটা যোগ করেছো, এন্ডিং ইনভেন্টরিটা বিয়োগ করেছো, এবং এই যোগ বিয়োগের ফলাফল তুমি পেয়েছো কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কি দেখা গেল? তিনটা ঘটনাকে আমরা প্রসেস করে আমরা একটা নতুন ঘটনা পেয়েছি, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড এই আইটেমটা পেয়েছি। তো এই প্রসেস করার পরে বা যোগ বিয়োগ করার পরে চূড়ান্ত ফলাফলটা আসছে, আমরা একে বলেছি ইনফরমেশন। তাহলে ব্যাপারটা এরকম, ইনফরমেশন হলো যখন আমরা ডাটাকে প্রসেস করি। আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি? তাহলে আমরা বলতে পারি যে অ্যাকাউন্টিং ইনফরমেশন হলো আমাদের যে ব্যবসায়িক বা অ্যাকাউন্টিং যে ডাটা বা উপাত্তগুলো থাকে, এইটাকে আমরা প্রসেস করে ব্যবহার উপযোগী যখন করি আমরা এটাকে আমরা বলি অ্যাকাউন্টিং ইনফরমেশন। আমরা মনে হয় ব্যাপারটা বুঝতে পেরেছি। এরপরে আমরা আসি অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। তো আমরা সংজ্ঞায় বলেছি, আমরা সংজ্ঞায় বলেছি যে আমরা যখন ডাটাকে প্রসেস করি এই প্রসেস ডাটাকে আমরা বলবো অ্যাকাউন্টিং ইনফরমেশন। তাহলে এটা নিশ্চয়ই একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। সেই প্রক্রিয়াটা হলো আমার তথ্য উপাত্ত আমরা আগে সংগ্রহ করব এবং সেইটাকে অর্থাৎ সংগ্রহ করব, তাকে একত্রিত করব, তাকে প্রসেস করব, তাকে প্রয়োজনে পুনরুত্থান করব এবং পরবর্তীতে বা সবশেষে একটা রিপোর্ট তৈরি করি। এই পুরো প্রক্রিয়াকে আমরা বলি হলো অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম।
এবং এই প্রক্রিয়ায় যখন আমরা কাজটা করি, অর্থাৎ এই কাজটা যিনি করেন বা করার ফলে যে কাজটা হয় সেটা হলো আমরা যারা ব্যবহারকারী আছি সেটা আমাদের 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 দৈনন্দিন ঠিক না, আমাদের যে ব্যবসায়িক কাজ সেখানে ব্যবহার করতে পারি। কে কে ব্যবহার করে সেটা আমরা পরে যাচ্ছি, যদিও ডেফিনেশন আমরা ব্যবহার করেছি অ্যাকাউন্টেন্ট, কনসালটেন্টস, বিজনেস অ্যানালিস্ট, ম্যানেজার্স, চিফ managers, chief financial officers, auditors, regulators, and tax agencies, and so on. এরকম অনেকেই ব্যবহার করে এই উপাত্তগুলো। তাহলে আমার মনে বুঝতে পেরেছি। তাহলে আমরা আবার আমার আলোচনায় যদি একটু মনোযোগ দেই, যে অ্যাকাউন্টিং ইনফরমেশন হলো, আমরা বলছি যে আমরা যে উপাত্ত পাই এই উপাত্তগুলোকে যখন প্রসেস করা হয়, আর এই প্রসেস করার প্রক্রিয়াকে আমরা বলবো অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আসি কোয়ালিটি বলতে আমরা কি বুঝি। কোয়ালিটি বলতে খুব সহজ কথাটা বলা হয়, একজন কাস্টমার বা একজন ক্রেতা সে যে ভ্যালু বা মূল্য দেয় সেই মূল্যের তুলনায় তার সন্তুষ্টির যে মাত্রাটা। অর্থাৎ আমরা একইভাবে ইনফরমেশন যদি আমাদের আমাদের সংখ্যার চেয়েও যদি আমার ডিজায়ার করি, যেটা আমি ইচ্ছা করি, সেই ইচ্ছাটাকে যখন পূরণ করার সুযোগ থাকে, যে বৈশিষ্ট্য যদি থাকে আমার ইচ্ছাকে সে পূরণ করতে পারে, আমরা সেই ইনফরমেশনকে বলি কোয়ালিটেটিভ ইনফরমেশন। তাহলে কি দাঁড়ালো, যে কোয়ালিটি শব্দটা মূলত হচ্ছে ভ্যালুর সাথে জড়িত হয়। আমরা যে মূল্য দিতে চাই সেই মূল্য অনুযায়ী সেখান থেকে আমার সন্তুষ্টি অর্জন হয় কিনা। তাহলে ইনফরমেশন যদি আমাকে আমার আমার ইচ্ছা অনুযায়ী আমার সেই বৈশিষ্ট্যগুলো যদি আমাকে দিতে পারে, দেওয়ার সুযোগ থাকে, সেই ইনফরমেশনকে আমরা বলি কোয়ালিটেটিভ ইনফরমেশন। এবং এক্ষেত্রে এই কোয়ালিটেটিভ ইনফরমেশন হতে গেলে যে বৈশিষ্ট্যের কথা বলেছি সেটা আমরা এক নজর দেখে নেই। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আমরা কয়েকটা পয়েন্ট ব্যবহার করেছি। খুব প্রয়োজনীয় বিষয়গুলি আমরা এখানে উল্লেখ করেছি। আমি বরাবর যেভাবে বলে আসছি, সময়ের স্বল্পতার কারণে আমাদের যে পয়েন্ট হয়তো আরো আনা যেত, যেটা তুমি তোমার টেক্সট থেকে এনে তোমার এই বিষয়টাকে আরো সমৃদ্ধ করবে। আমরা এখানে মূল ব্যাপারটা বলার চেষ্টা করেছি যে আমরা যে 5টা বৈশিষ্ট্য উল্লেখ করেছি। নাম্বার 1 কম্পারেবিলিটি, অর্থাৎ তুলনার যোগ্যতা। আমরা যদি আমাদের ইনফরমেশন যদি কোয়ালিটি ঠিক রাখতে চাই বা কোয়ালিটি সম্পন্ন ইনফরমেশন হবে তখনই যখন আমরা এই ইনফরমেশনকে পাশাপাশি রেখে নিজের এন্টিটি অর্থাৎ নিজের ব্যবসা অথবা বিভিন্ন ব্যবসার মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে তুলনা করতে পাই। তো আমরা আমাদের পরের লেকচারে আশা করি এই কম্পেয়ার ব্যাপারটা নিয়ে আসব। তোমরা আমার সঙ্গে থাকবা, আশা করি বুঝতে পারবা। পরেরটা কনসিস্টেন্সি, মানে ধারাবাহিকতা, অর্থাৎ আমরা অ্যাকাউন্টিং যে প্র্যাকটিসটা করি বিভিন্ন সময় ব্যাপী আমাদের ইনফরমেশনটা যেন সে ধারাবাহিকতার মাধ্যমেই আসে। অর্থাৎ ধরে নাও যে আমি যদি বিগত 3 বা 4 বছর যদি আমি ডেপ্রিসিয়েশনটা যে নিয়মে ফলো করছি, ধরে নাও আমরা ফলো করছি স্ট্রেট লাইন মেথডে, পরবর্তী সময় যেন আমার যদি কোনো রকম পরিবর্তন হয় বিধি মোতাবেক করতে হবে, না করলে আমাকে কনসিস্টেন্সি অর্থাৎ সেই আমাকে স্ট্রেট লাইন মেথডটাই ফলো করতে হবে। ভেরিফায়াবিলিটি, অর্থাৎ ভেরিফাই করার মতো ভেরিফায়াবিলিটি হলো আমরা এটাকে যাচাই করতে পারি যেন, যে না আমরা এটাকে আমরা বিশ্বাস করতে পারি, অর্থাৎ এমন না হয় যেটা অবিশ্বাস্য কোনো তথ্য আমার সামনে চলে আসে। এরপরে আমরা লিখেছি টাইমলিনেস, অর্থাৎ যেন ঠিক সময়ের দিক খেয়াল থাকে। যেমন আমরা যখন আমরা একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট ধরো আমরা যে ব্যালেন্স শিট বলি বা ফিনান্সিয়াল পজিশন বের করি, এইটা নিশ্চয় একটা অ্যাকাউন্টিং পিরিয়ড নিয়ে করি আমরা। অর্থাৎ এই ইনফরমেশন গুলো যেন অবশ্যই আমার ওই সময়টাকে মেইনটেইন করে, অর্থাৎ আমাদের এবং ওই 1 বছরের অর্থাৎ অ্যাকাউন্টিং পিরিয়ড 1 বছর হতে পারে বা কমও যদি হয়, যেন আমার তথ্যগুলো ওই সময়ের মধ্যে খাপ খেয়ে যায় এবং যেটা আমার সিদ্ধান্ত গ্রহণেও কাজে লাগবে। শেষে আমরা ব্যবহার করেছি আন্ডারস্ট্যান্ডেবিলিটি, মানে বোধগম্যতা। আমরা কি বলার চেষ্টা করেছি, যখন আমি কোনো ইনফরমেশনকে গ্যাদার করব বা ইনফরমেশনকে থ্রো করব আমার ইউজারের জন্য, যেন এটা তারা বুঝতে পারে, যেন সহজেই সবাই যে আমাদের মতো আমরা যারা অনার্স করছি
আমরা 4th ইয়ারে পড়ছি, এরপরে মাস্টার্স করব। যেমন আমি যদি একটা ফিনান্সিয়াল পজিশন ফর্ম করি, যেন একজন নন কমার্স ব্যাকগ্রাউন্ডও এটা বুঝতে পারে। কারণ তুমি যে প্রতিষ্ঠানে চাকরি করবে এমন হতে পারে যে তোমার হয়তো ইমিডিয়েট উপরে যিনি বস থাকবেন বা মালিক থাকবেন উনি হয়তো কমার্স ব্যাকগ্রাউন্ড না। তাহলে তোমাকে তোমার ইনফরমেশনটাকে এমন ভাবে সামনে আনতে হবে যেন এটা সহজে, মানে ইজিলি আন্ডারস্টুড আমরা বলি, যে সহজ বোধগম্য হয়। ওকে প্রিয় শিক্ষার্থী, এবার আমরা একটু দেখি যে কারা এই ফিনান্সিয়াল স্টেটমেন্টকে ডিমান্ড করে, কাদের প্রয়োজন এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আমরা দেখতে পাচ্ছি আমরা একটা এখানে একটা ল্যাডারের মতো, সিঁড়ির মতো রেখেছি। একটু যদি খেয়াল করি, আমরা আমাদের আলোচনার সুবিধার জন্য এই ধাপগুলো রেডি করেছি এবং আমরা একটু খেয়াল করি। প্রথমে আমরা ব্যবহার করেছি শেয়ার হোল্ডার্স অ্যান্ড ইনভেস্টর্স। আমরা জানি শেয়ার হোল্ডার কারা। শেয়ারহোল্ডার্স নরমালি আর দ্য ওনার্স অফ দ্য ফার্ম অর ইনস্টিটিউশন, অর্থাৎ আমরা যে প্রতিষ্ঠানে কাজ করছি সেই প্রতিষ্ঠানের মালিকরাই মূলত শেয়ার হোল্ডার। এবং শেয়ার হোল্ডার কি করে? একটা প্রতিষ্ঠানে তারা বিনিয়োগ করে। মূলত শেয়ার হোল্ডার কেন বিনিয়োগ করে? আমরা জানি যে বিনিয়োগের একদম প্রাইমারি যে অবজেক্টিভ হলো টু মেক মোর মানি, অর্থাৎ একজন শেয়ার হোল্ডার তার বিনিয়োগ থেকে তার টাকাটাকে বাড়াতে চায়। ঠিক আছে, ঠিক শেয়ার হোল্ডার যেভাবে চিন্তা করে, একজন ইনভেস্টর যিনি আমার ওখানে বিনিয়োগ করবেন অন্য কোনো নামে হতে পারে, হয়তো আমাকে সে ডিভেঞ্চার আমাকে দেয় বা আমি টাকা ধার করি, এই যে বিনিয়োগকারী সে কিন্তু তার ডিসিশনটা নিবে যাতে এই বিনিয়োগটা কোনোভাবেই যেন নষ্ট না হয় বা বিনিয়োগটা যেন অলাভজনক না হয়। সে কারণে আমরা প্রথমেই আমরা বলেছি শেয়ার হোল্ডার্স অ্যান্ড ইনভেস্টর্স। পরে দেখো ম্যানেজার্স অ্যান্ড এমপ্লয়িজ। এই ম্যানেজার্স এমপ্লয়িজ এরা মূলত আমাদের, আমরা যে ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি, যারা আমার অপারেশনটা চালায়, প্রতিষ্ঠানটা যারা চালাবে, তাদের কিন্তু আমরা বিভিন্ন নামে ডাকি, মেইনলি আমার ম্যানেজার অথবা এমপ্লয়ি। এরা কিভাবে কাজ করছে আমরা দেখো, কেন তারা ব্যবহার করতে পারে, ডিমান্ডটা কেন হয়। আমরা তাদের যদি পারফরমেন্স অ্যাসেস করতে চাই, যদি ধরে নেই যে আমি আমার ম্যানেজারকে, আমার যিনি উৎপাদন ম্যানেজার আছেন, প্রোডাকশন ম্যানেজার যিনি আছেন, তাকে আমরা 5% ইনসেন্টিভ দিতে চাই, প্লাস 5% অন নেট প্রফিট। তাহলে আমি যদি আমার ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলোকে ডিউলি বা প্রপারলি যদি তৈরি করা থাকে বা তথ্য যদি ঠিক থাকে, তাহলে আমি কিন্তু ওই ম্যানেজারের পারফরমেন্সটা বেস করতে পারবো। যদি পারফরমেন্স ভালো হয় তাহলে আমি তাকে রিওয়ার্ড দিতে পারি, যদি পারফরমেন্স ভালো না হয় সেক্ষেত্রে তার হয়তো আমি ইনসেন্টিভটাকে কমিয়ে দিতে পারি বা সেইভাবে কোনো মেজার আমরা নিতে পারি। ওকে, এবার আমরা আসি লেন্ডার্স অ্যান্ড সাপ্লায়ার্স। যার কাছ থেকে আমি পণ্য কিনি বা আমরা কোনোভাবে টাকা ধার করি, এরকম যদি হয়, তাহলে ওই যিনি আমার পণ্য পাঠাবেন, যা সাপ্লাই করবেন, তিনি নিশ্চয়ই আমার পজিশনটা দেখতে চাইবেন। এবং এটা খুবই বাস্তব। তুমি নিজেও চিন্তা করো, তোমার কোনো বন্ধুর কাছে যখন তুমি টাকা ধার চাও, সেই বন্ধুটা তোমার কিন্তু টাকা পরিশোধের সামর্থ্য আছে কিনা এটা চিন্তা করেই কিন্তু সে তার লেন্ডিং এর ডিসিশনটা নেয়। তাই এবং এটা করতে গেলে একমাত্র ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখেই বা এই ফিনান্সিয়াল স্টেটমেন্টের বিশ্লেষণের মাধ্যমে করা যেতে পারে। ফলে আমরা যারা লেন্ডার্স হব বা সাপ্লায়ার্স হব, তাদের কাছেও আমার এই ফিনান্সিয়াল স্টেটমেন্টের ডিমান্ড থাকে। কাস্টমার, কাস্টমার তার মানে হলো আমরা যাদের কাছে বিক্রি করব। তো তারা আমার, দেখো প্রথমে আমরা এখানে লিখেছি সাপ্লায়ার হেলথ, অর্থাৎ এখানে যেটা আমার মনে হচ্ছে, আমি যে সাপ্লায়ার যখন হব, আমার অবস্থান কেমন, আমি কি খুব হেলদি পজিশনে আছি, খুব ভালো পজিশনে আছি, তাহলে আমার কিন্তু ভালো পজিশনে হলে নিঃসন্দেহে আমার বিক্রিটা বাড়বে। আবার আমার কাস্টমার যদি আমি দেখে যে না আমি ভালো পজিশনে আছি, আমি ভালো প্রোডাক্ট দিতে পাচ্ছি, আমার অবস্থান ভালো, সেক্ষেত্রে আমি কিন্তু অনেকগুলো সুবিধা আমরা সেখান থেকে পেতে পারি। যেমন সেখানে আমার ওয়ারেন্টি সাপোর্টের ব্যাপার থাকে, রিপিট পারচেজ ঘটে থাকে, এরকম আরো অনেক সুবিধা আমরা টেক্সট থেকে দেখে নেব। আমরা শেষে লিখেছি গভর্নমেন্ট অ্যান্ড রেগুলেটরস, অর্থাৎ আমাদের যে কর্তৃপক্ষ আমাদেরকে নিয়ন্ত্রণ করে প্রতিষ্ঠানগুলোকে, তারাও কিন্তু আমাদের এই ফিনান্সিয়াল স্টেটমেন্টের উপরে ডিপেন্ড করে। যেমন ধরো ট্যাক্স অথরিটি, আমাদের নেট প্রফিটের পরে ট্যাক্স দিতে হয়। এই নেট প্রফিটের পরে যদি ট্যাক্স দিতে হয়, তাহলে নিঃসন্দেহে আমার এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট যদি বলি, এটা আমাকে সুন্দরভাবে সামনে আনতে হবে।
ট্যাক্স অথরিটি মেনে নিতে পারে, বা আমি ধরো আমাদের যদি রিপোর্টিং স্ট্যান্ডার্ড আমাকে দেখতে হয়, আমাদের সিইসি আমরা একটু পরে দেখবো আমাদের যে বডির মধ্যে আছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বা আমার অডিট অথরিটি যদি থাকে, তারা আমাকে যেভাবে বলবে বা যেভাবে চাহিদা থাকে আমাদের, সেই যে রেগুলেটর বডির নিয়ম অনুযায়ী আমরা এটা করতে পারছি কিনা বা তাদেরকে সাপোর্ট দিতে পারছি কিনা, এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ফলে আমরা যদি এক নজরে দেখি যে ফিনান্সিয়াল স্টেটমেন্টস এর যারা ডিমান্ড করবে, ডিমান্ডিং পার্টিস বা স্টেক হোল্ডার্স কারা হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা স্টেক হোল্ডার শব্দটা ব্যবহার করেছি, একটু মাথায় রাখো শেয়ার হোল্ডার এবং স্টেক হোল্ডার্স এক জিনিস নয়। স্টেক হোল্ডার বলতে বোঝায় ভ্যারিয়াস ইন্টারেস্ট গ্রুপ, অর্থাৎ যে কোনো ঘটনার সাথে জড়িত সকল পক্ষকে স্টেক হোল্ডার বলা হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমার শেয়ার হোল্ডার, ইনভেস্টর, ম্যানেজার, লেন্ডার, সাপ্লায়ার যারাই জড়িত আছে প্রত্যেককে আমরা স্টেক হোল্ডার বলবো। আমি এখানে কয়েকজন বা কয়েকটি স্টেক হোল্ডারের নাম ব্যবহার করেছি। আবারও বলছি, তুমি তোমার টেক্সট বই খুলে দেখবা এই স্টেক হোল্ডারের নাম হয়তো আরো দুটো একটা বাড়লেও বাড়তে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাই পরের আলোচনায়। যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আসলে আমরা বারবার একটা শব্দ ব্যবহার করছি, ফিনান্সিয়াল স্টেটমেন্টস। নাও দ্য কোশ্চেন, হোয়াট ইজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট? স্বভাবত বা স্বাভাবিকভাবে বলা হয় যে আমরা যে রেকর্ড রাখি, এবং এই রেকর্ডটা আসলে ফর্মালি রাখা হয়। তুমি চিন্তা করো, তুমি যখন ক্লাস 9-10 বা ইন্টারমিডিয়েট করেছো, ক্রয় বিক্রয় হিসাব নিশ্চয়ই করেছো, লাভ লোকসান হিসাব, যদিও আমরা এখন এইগুলোকে একটা কম্বিনেশন করে ইনকাম স্টেটমেন্ট নাম দিচ্ছি বা ব্যবহার করছি। এটা কিন্তু একটা কি হচ্ছে, আমাদের যে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি এটা রেকর্ড করছি। মূলত এই রেকর্ড প্রত্যেকেই কিন্তু আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টস। তাহলে আমরা কি বললাম যে ফিনান্সিয়াল স্টেটমেন্টস নরমালি ফর্মাল রেকর্ডস অফ ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস, যেটা আমরা কি দেখাই সেখানে, সেখানে আমাদের ব্যবসায়ের পজিশনটা মূলত দেখানো হয়। এবং এটা কার জন্য? একজন বিজনেসম্যান হতে পারে, একটা বিজনেস এন্টিটি হতে পারে, একটা কোম্পানি হতে পারে। তার একদম সহজ সংজ্ঞাটা হলো, যে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বা পজিশন দেখানোর জন্য যে প্রাতিষ্ঠানিক বা ফর্মাল বা নিয়ম মাফিক যে রেকর্ড আমরা রাখি, আমরা এটাকে বলি হলো ফিনান্সিয়াল স্টেটমেন্টস। এবং আমাদের ব্যবসা ক্ষেত্রে, এবং আমরা মাথায় রাখবো, আমাদের এই আলোচনা কিন্তু মূলত কোম্পানি বেস, যে কারণে এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট কাদের নিয়ে গঠিত হবে, অর্থাৎ এই স্টেটমেন্টস বলতে কে কে হবে, তার একটা কমপ্লিট সেট আমরা দেখো নিচের দিকে দেখিয়েছি। একটা কমপ্লিট সেট, and this complete set is given by IAS 1. IAS আমরা জানি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এটা আমরা একটু আগে যে বলছিলাম যে রেগুলেটরি বডি IAS is one of them। অর্থাৎ IACS যে প্রতিষ্ঠান আছে তারা যখন বিভিন্ন নির্দেশনা আমাদের দেয়, সেটা আমরা IAS বলে থাকি। তো যাই হোক, আমরা চলে আসি আলোচনায়। আমরা দেখতে পাচ্ছি IAS আমাদের প্রেসক্রাইব করেছে 5টি আমাদের স্টেটমেন্টের নাম বলেছে। আমরা এই প্রত্যেকটা নিয়ে একটু একটু করে গল্প করব, আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। A statement of financial position at the end of the period, অর্থাৎ আমরা একটা হিসাব সময়ের শেষে, একটা অ্যাকাউন্টিং পিরিয়ড শেষে, স্বভাবতই আমাদের দেশের জন্য ধরে নাও 1 বছর, এমন হতে পারে এটা 1 বছরের কম হতে পারে, কোনো প্রতিষ্ঠান 6 মাসেও দিতে পারে। এই সময়ের শেষে ফিনান্সিয়াল পজিশনটা কি দাঁড়ায়? এখন কোশ্চেন হলো, ফিনান্সিয়াল পজিশনে আসলে কে কে আসবে, কোন কোন এলিমেন্ট গুলো আমরা ফিনান্সিয়াল পজিশনে পাবো, যেটাকে আমরা আমাদের কন্টেন্টে বলেছি সাপ্লাই। অর্থাৎ আমরা এখানে কি কি তথ্য এখান থেকে আমরা দিব, সরবরাহ করব। আমরা এর পরের স্লাইডে ধারাবাহিকভাবে পাবো যে ফিনান্সিয়াল পজিশনে কে কে থাকে। একদম সহজ কথা হলো, একটা নির্ধারিত দিনে একটা কোম্পানির অ্যাসেট এবং লায়াবিলিটির যে অবস্থা থাকে, এই অবস্থাটাকে আমরা ফিনান্সিয়াল পজিশন বলি। এবং এই ফিনান্সিয়াল পজিশনের আমরা বরাবরই একে ব্যালেন্স শিট বলে আসছি। মূলত ব্যালেন্স শিট যে ঘটনাটা বা যে ব্যাপারটা, আমাদের স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনও ঠিক তাই মনে করো, আলাদা কিছু না। ওকে, সেকেন্ড ওয়ান, এ স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম। এটা নামের মধ্যে মনে হচ্ছে কিছু নতুনত্ব, কিন্তু যেহেতু তোমরা অ্যাকাউন্টিং করে, অ্যাডভান্স অ্যাকাউন্টিং করে আসছো, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং করে আসছো, এই নামটার সাথে পরিচিত। কম্প্রিহেনসিভ ইনকাম মূলত হলো আমরা যেটাকে ইনকাম স্টেটমেন্ট বলেছি, এখন এটাকে
কম্প্রিহেনসিভ ইনকাম নামে ডাকা হচ্ছে। নেক্সট ওয়ান, এ স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, অর্থাৎ ইকুইটি যে পরিবর্তন হয়, অর্থাৎ মূলধনের যে পরিবর্তন হয়, এইটা আমরা এই স্টেটমেন্টে দেখাই। আমি আবারও বলছি, পরবর্তী স্লাইডগুলোতে ধারাবাহিকভাবে এই প্রত্যেকটার আমরা কি কি তথ্য সেখান থেকে সরবরাহ করা হয় বা আমার ইউজাররা পেতে পারে, সেইটা আমরা আলোচনা আসব। নাম্বার 4, এ স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস ফর দ্য পিরিয়ড, অর্থাৎ ওই সময়ের জন্য প্রতিষ্ঠানের হাতে যে ক্যাশ ফ্লো হয়, এই ক্যাশ ফ্লোটা দুইভাবে বিবেচনা করা হয়, ক্যাশ ইন ফ্লো এবং ক্যাশ আউটফ্লো, অর্থাৎ নগদ টাকার আগমন এবং নগদ টাকার নির্গমন আমরা এখানে দেখিয়ে থাকি। এবং কিভাবে হবে পরে আসছি। এবং চূড়ান্তভাবে বা 5 নম্বর যেটা বলছি, নোটস এন্ড কম্প্রাইজিং এ সামারি অফ সিগনিফিক্যান্ট অ্যাকাউন্টিং পলিসিস এন্ড আদার এক্সপ্লেনেটরি ইনফরমেশন। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি যে কোনো কোনো অঙ্কে আমরা দেখেছি আমাদের অনিশ্চিত যা দায় থাকে, যেটা অঙ্কের কোথাও আমরা দেখাই না, কি করি শেষে নোট আকারে উল্লেখ করি, এইটাকে আমরা এটা বলছি। অর্থাৎ আমাদের যদি এমন কোনো বিষয় থাকে যেটাকে আমি কোয়ালিটেটিভ করার জন্য যে ঘটনার ভিতরে ঘটিয়েছি, কিন্তু আমার ইউজারদের সুবিধার জন্য আমরা বাইরে এটা বলে দিব। যেমন আমি ধরে নেই অ্যাকাউন্টিং পলিসি আমাদের ডেপ্রিসিয়েশন মেথডে আমরা কাজ করি স্ট্রেট লাইন নিয়ে। কোম্পানি তার যে এজিএম বা অ্যানুয়াল জেনারেল মিটিং হয়, সেখানে বিধিমতভাবে সিদ্ধান্ত নিল এখন থেকে কোম্পানি বা এবছর থেকে চালু করবে রিডিউসিং ব্যালেন্স মেথড। তাহলে কি দেখা যাচ্ছে, আমরা এতদিন অ্যাকাউন্টিং পলিসিতে ছিলাম, যেহেতু তথ্যের কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা একটু নষ্ট হবে, আমরা যেতে চাই রিডিউসিং ব্যালেন্স মেথডে। সেক্ষেত্রে এইটাকে বাইরে একটা নোট আকারে দেওয়া আমাদের প্রয়োজন হয়, আমরা এটাকেই বলছি নোট। মজার ব্যাপার, এই 5টার মধ্যে কিন্তু মেইন বলা হয় এই 4টা, প্রথম 4টা। এটা হতে পারে এমন যদি কোশ্চেন তোমার সামনে দাঁড় করানো হয় যে হোয়াট আর দ্য 4 মেজর স্টেটমেন্টস, হোয়াট আর দ্য 4 মেজর ফিনান্সিয়াল স্টেটমেন্ট, 4টি প্রধান কি, তখন তুমি কিন্তু এই 1, 2, 3, 4 এই প্রথম 4টা উল্লেখ করবে। তাহলে এক নজরে যদি বলি যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট হলো আমাদের ফর্মাল রেকর্ড, এবং এই ফর্মাল রেকর্ডটা আমরা মূলত চারটা স্টেটমেন্টের মাধ্যমে প্রকাশ করি। মূলত 4টা: স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি এন্ড স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস। আর 5 নম্বর যদি 4 মেজর বলে তাহলে 5 নম্বর লেখার সুযোগ নেই। আর যদি শুধু তোমার কোশ্চেনে বা বলা হয় যে হোয়াট আর দ্য ভ্যারিয়াস টাইপস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস, তখন তোমাকে কিন্তু 5 নম্বর লিখতে হবে। আমরা চলে যাই পরের আলোচনায়। রিজন ফর ইউজিং ফিনান্সিয়াল ইনফরমেশন। আমরা আমাদের একটু আগে যে ডিমান্ডিং পার্টি ছিল সেখানে আমরা একটু বলার চেষ্টা করেছি, তারপর আমরা আলাদা করে তোমাদের সুবিধার জন্য আলাদা আমি একটা স্লাইড করে ফেলেছি। দেখো সহজে এখানে লেখার চেষ্টা করেছি। যারা ইনভেস্টর থাকবেন, সেই ইনভেস্টর তারা বলছে ইনভেস্টরদের কিন্তু তথ্যের প্রয়োজন হবে যে আমি তার বিনিয়োগটা সঠিক জায়গায় আছে কিনা। ফলে ইনভেস্টর মূলত হলো তার বিনিয়োগের স্বচ্ছতা বলতে পারি, বা বিনিয়োগের যেটা আমরা ঠিক শব্দটা বিনিয়োগের গ্রহণযোগ্যতা, বিনিয়োগটা সঠিক আছে কিনা বা উপযুক্ততা বিবেচনায় সেগুলো তার ইনফরমেশন প্রয়োজন হবে। অ্যানালিস্ট, আমরা জানি এখন আমাদের এই তথ্যগুলো বিভিন্নভাবে অ্যানালাইসিস করে কোনো কোম্পানির কিছু লোক থাকে যারা অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমানে তথ্যকে বিশ্লেষণ করে ভবিষ্যৎ উপযোগী করে তারা কিন্তু কিছু তথ্য কোম্পানির সামনে প্লেস করে। যেমন এমন হতে পারে কোম্পানির হয়তো ধারাবাহিকতা ছিল যে তাদের লাভ প্রত্যেক বছর 10 বারে 12, 13 এবং 14 হয়, কোনো কারণে এক বছর কম হয়ে গেল, কেন কম হলো তারা এটাকে কিন্তু যাচাই বাছাই করে বিশ্লেষণ করে। ফলে এই কোম্পানির এই যারা কাজ করবে, অ্যানালিস্ট যারা থাকবে, তাদেরও কিন্তু স্টেটমেন্টের ইনফরমেশন প্রয়োজন হবে। ক্রেডিটর্স, যারা আমাকে আমার সহজ বা আমরা বলি অ্যাকাউন্টস পেয়েবল তৈরি করবে বা আমাকে টাকা ধার দিবে, এই যে লোকগুলো থাকবে, তাদের কিন্তু আমার যে কি বলা যায় আমার সামর্থ্য বিচার করার জন্য তারা কিন্তু আমার এই ইনফরমেশনটাকে তারা নিতে চাইবে বা তাদের প্রয়োজন হবে। কম্পিটিটরস, আমরা প্রতিযোগী যখন বলি, ব্যাপারটা তুমি নিজের জীবন দিয়েও দেখো যে তোমার যে বন্ধু যদি এমন হয় খুব কাছাকাছি মার্কস পেয়ে তোমরা এগিয়ে যাচ্ছ, সে চেষ্টা করে তোমার
তোমার যে দুর্বলতাগুলো, তোমার যে সবলতাগুলো, এগুলো নিয়ে তার নিজের যে স্ট্র্যাটেজি থাকবে, পড়ার স্ট্র্যাটেজি চেঞ্জ করে। ঠিক একইভাবে ব্যবসা ক্ষেত্রেও যারা কম্পিটিটর থাকে, প্রতিযোগী থাকে, তারা চেষ্টা করে তার অন্য একই ধরনের অন্য প্রতিষ্ঠানের তথ্যকে কাজে লাগিয়ে তার নিজের বিজনেস স্ট্র্যাটেজিটাকে ফর্মুলেট বা তৈরি করতে। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা এবার যাচ্ছি সেই আলোচনায় যেখানে আমরা বলেছিলাম যে আমরা ধারাবাহিকভাবে যাব। একটু তোমরা বাঁ দিকে খেয়াল করো, স্লাইডে আমরা একটা দিয়েছি, স্লাইডে একটা কাঠামো দাঁড় করিয়েছি, দুটো কাঠামো দাঁড় করিয়েছি। এর কারণ হলো আমরা যখন আমাদের টেক্সটে ঢুকি তখন দেখা যায় অঙ্কের তথ্যের প্রাপ্যতার কারণে আমার কিছু প্রেজেন্টেশনটা পরিবর্তন হতে পারে। আমরা বাঁ পাশে দেখিয়েছি সেলস, সেলস থেকে প্রথমে বাদ যাবে কস্ট অফ সেলস, সেলস থেকে কস্ট অফ সেলকে বাদ দিলে আমরা পাবো গ্রস প্রফিট, গ্রস প্রফিট থেকে আমরা ডিস্ট্রিবিউশন কস্ট, যেটাকে আমরা মার্কেটিং কস্ট বলে থাকি, অ্যাডমিন এক্সপেন্স, এই দুটোকে যদি এখান থেকে বাদ দেওয়া যায় দেন উই উইল গেট প্রফিট ফ্রম অপারেশন। এই প্রফিট ফ্রম অপারেশন থেকে বাদ দিব ফিনান্স কস্ট, আমরা যেটাকে ইন্টারেস্ট এক্সপেন্স বলি, মূলত এটা হচ্ছে ফিনান্স কস্ট। এই ফিনান্স কস্ট যদি বাদ দেওয়া যায় এবং ইনভেস্টমেন্ট ইনকাম, অর্থাৎ আমি যদি অন্য কোথাও বিনিয়োগ করে থাকি, এই বিনিয়োগ থেকে যে ইনকাম হবে এইটাকে মাইনাস প্লাস অর্থাৎ বিয়োগ এবং যোগ করলে যে ফিগারটা থাকে আমরা তাকে বলি প্রফিট বিফোর ট্যাক্স। এবং তোমরা জানো কোম্পানি যখন কোনো প্রফিট করে এই প্রফিট থেকে কর্তৃপক্ষকে ট্যাক্স দিতে হয়, কর্তৃপক্ষ মানে আমাদের সরকারকে ট্যাক্স দিতে হয়। এই ট্যাক্সটা ইনভেস্টমেন্ট ইনকাম এবং ফিনান্স কস্ট যোগ বিয়োগ করে যে প্রফিট বিফোর ট্যাক্স থাকছে এইটার পরে আমাকে ট্যাক্স দিতে হবে। ট্যাক্সের রেট আমাদের অঙ্কে দেওয়া থাকবে যখন আমরা কোনো অঙ্ক করব, এবং আমরা আমাদের এই আলোচনায় কিন্তু অঙ্ক নেই, আমরা শুধু আইটেমগুলোকে চিনছি। আমরা পরের ক্লাসে এগুলো তৈরি করা শিখবো না, এটাকে বিশ্লেষণ করা শিখবো এবং তৈরি করা শিখবে তোমরা তোমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং এ বা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এ। তাহলে ট্যাক্স বাদ দিলে আমরা পাই প্রফিট ফর দ্য পিরিয়ড, এবং এই প্রফিট ফর দ্য পিরিয়ডের এর সঙ্গে আদার কম্প্রিহেনসিভ ইনকাম থাকতে পারে। যেমন আদার কম্প্রিহেনসিভ ইনকামের টার্মগুলো আমরা আমাদের এই স্লাইডের পাশে ডাইনে দেখিয়েছি যে আদার ইনকামগুলো কি কি হতে পারে। এবার চলে আসো তোমরা স্লাইডে ডান দিকে দেখো, আমরা একটা 31 ডিসেম্বর 20 দিয়ে একটু ক্রস রেখেছি। এটার অর্থ হলো তুমি যখন অঙ্ক করবে এখানে প্রয়োজনীয় সে সাল বা সময়টা ব্যবহার করতে হবে। এখানে আমরা সেলস লিখেছিলাম, এখানে আমরা রেভিনিউ লিখেছি, cost of sale, gross profit, similarly distribution cost, admin expense, finance cost, everything is here. Other comprehensive income টাকে দেখো আমরা এখানে দেখাচ্ছি কি কি ধরনের আইটেম হতে পারে। গেইন অর লস অন প্রপার্টি রিভ্যালুয়েশন, তোমরা জানো বা তোমরা অঙ্ক করতে গিয়ে দেখেছো যে আমরা অ্যাসেট গুলোকে প্রত্যেক বছরের শেষে রিভ্যালুয়েট বা রিভ্যালুয়েশনে যাই। এই রিভ্যালুয়েশনে লাভ হতে পারে, লস হতে পারে। যদি রিভ্যালুয়েশনে লাভ হয় তাহলে যোগ করব, যদি লস হয় তাহলে বিয়োগ করব। অ্যাকচুয়ারিয়াল গেইনস অর লস অন ডিফাইন্ড বেনিফিট প্ল্যান, অ্যাকচুয়ারিয়াল গেইন অর লস শব্দটা ইন্স্যুরেন্সের সাথে জড়িত। যদি কোনো ইন্স্যুরেন্সের ক্লেইমের ক্ষেত্রে আমাদের গেইন হয়, গেইনটা যোগ হবে, এবং লস হলে লসটা বিয়োগ হবে। এক্সচেঞ্জ রেট যদি কোনো ডিফারেন্সিয়েশন তৈরি হয়, তোমরা জানো যে বর্তমানে আমাদের যে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশনের যুগে আমাদের কিন্তু আমদানি রপ্তানির মাধ্যমে আমাদের ব্যবসায়িক কার্যক্রম চলে। আমদানি এবং রপ্তানি শব্দ আমরা জানি, যখন আমি আমার প্রয়োজনীয় কাঁচামাল বা পণ্য আমার দেশের বাইরে থেকে আনি এটা হয় আমদানি, এবং যখন আমরা বাইরে পাঠাই এটা রপ্তানি। এবং এই আমদানি রপ্তানি কিন্তু আমাদের বাংলাদেশি টাকায় সেটেল হয় না, তোমরা জানো এটা ইন্টারন্যাশনাল যে সেটেলমেন্ট সেটা সাধারণত ডলার রেটে হয়। এই ডলার যখন এক্সচেঞ্জ হয় তখন সেই ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে যে কারণে দেখা যাবে যে আমার এই এক্সচেঞ্জের ক্ষেত্রে কিছু লাভ বা লোকসান হতে পারে। এইটা যদি লাভ হয় তাহলে আবার একইভাবে যোগ হবে, লস হলে বিয়োগ হবে। ফাইনালি গেইন অর লস ফ্রম ভ্যালুয়েশন অফ ইকুইটি, ঠিক আমরা যেমন করে আমাদের অ্যাসেটটাকে রিভ্যালুয়েট করি আমরা কিন্তু ইকুইটিকেও রিভ্যালু করি। যখন রিভ্যালুয়েশনে গেইন হয় গেইনটা যোগ হবে, লসটা বিয়োগ হবে। তাহলে আমরা দেখেছি এখানে কতগুলো আইটেম দেখলাম, এবং এগুলোকে আমরা বলি আদার কম্প্রিহেনসিভ ইনকাম। এটা কিন্তু তোমাদের 4 মার্কের একটা থিওরির মধ্যে আসতে পারে যে আদার কম্প্রিহেনসিভ ইনকামের কম্পোনেন্ট গুলো কি কি হতে পারে।
তুমি তখন লিখতে পারো এই যে 1 2 3 4 বললাম। এবং সবশেষে আছে যে আমরা জানি যে ফেয়ার ভ্যালু তৈরি করা হয়, ইনভেস্টমেন্ট যখন করা হয় তার একটা ফেয়ার ভ্যালু হয়। এই ফেয়ার ভ্যালু যদি ইম্পেয়ারমেন্ট হয়, ইম্পেয়ারমেন্ট হলে এটা আমরা বিয়োগ করি, আর যদি ফেয়ার ভ্যালু যদি ওভার প্রাইস চলে যায় তখন এটা যোগ করে আমরা আমাদের টোটাল ইনকাম বের করি। তাহলে আমরা আবারও বলি যে দুটো ছক দেওয়ার কারণ তথ্যের একটু কম বেশির কারণে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ওনার্স ইকুইটি। আমরা ওনার্স কাকে বলছি? আমরা মূলত আমাদের কোম্পানি, আমরা শুরুতেই বলেছিলাম যে আমাদের এই আলোচনা কিন্তু কোম্পানি নির্ভর, ফলে আমাদের এখানে আমরা ব্যবহার করছি ওনার্স ইকুইটি। ওনার্স আমরা জানি কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডার তার ওনার হবে, এবং একটা ছোট্ট ছক ব্যবহার করেছি যেটা আমরা কিন্তু একদম আমাদের আর্লি স্টেজে যখন আমরা কমার্স শুরু করেছি পড়াশোনা তখন থেকে লিখেছি যে বিগিনিং ব্যালেন্স, দ্যাট ইজ বিগিনিং ক্যাপিটাল প্লাস অর মাইনাস চেঞ্জ ইন কন্ট্রিবিউটেড ক্যাপিটাল। যদি আমি আমার এই পথে কোনো আমরা ক্যাপিটাল যদি আনি অথবা তুলে নেওয়া মানে হলো আমরা যদি ক্যাপিটালকে ড্র করি, এই ড্রয়িংসটা যোগ বিয়োগ হবে। এবং শেষে বলছি চেঞ্জ ইন রিটেইন আর্নিং, যদি আমার রিটেইন আর্নিংসটা বেড়ে যায় বা কমে যায়, বেড়ে গেলে যোগ হয়, কমে গেলে বিয়োগ হয়। এই যোগ বিয়োগের ফলাফলকে আমরা এন্ডিং ব্যালেন্স বলি। এবং আমরা একটু নিচে দেখানোর চেষ্টা করেছি যে কন্ট্রিবিউটেড ক্যাপিটাল মূলত কোনটা? Contribution by investor to obtain ownership in a corporation or ownership is divided into shares of a stock. অর্থাৎ মূলত যারা আমার যে বিনিয়োগকারীরা আমার শেয়ার কেনে তারা যদি আমাকে কন্ট্রিবিউশন করে ক্যাপিটাল, তাহলে সেটাকে আমরা কন্ট্রিবিউট ক্যাপিটাল বলছি। রিটেন আর্নিংস মূলত হলো আমাদের যে নেট ইনকাম হয়, এই নেট ইনকামের থেকে যদি আমরা ডিভিডেন্ড যদি বাদ দিতে পারি তাহলে আমরা রিটেন আর্নিংস এর নেট অবস্থাটা পেয়ে যাই। আমরা জানি ডিভিডেন্ড বলতে বোঝায় আয়ের বা রিটেন আর্নিংসের সেই অংশ যা বিধি মোতাবেক কোম্পানি তার শেয়ার হোল্ডার বা মালিকদের মধ্যে বন্টন করে। এবং এইটা কিন্তু আরেকটু ফরমেটিভ, যেটা আমরা অঙ্কে ব্যবহার করি। একটু খেয়াল করে দেখো আমরা যে নামগুলো ব্যবহার করেছি, এই নামগুলো বা এইভাবে আমরা চেষ্টা করে থাকি। কি কি নাম ব্যবহার করেছি? শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, রিভ্যালুয়েশন রিজার্ভ অ্যান্ড অ্যাকুমুলেটেড প্রফিট। এই আইটেমগুলো যোগ করলে টোটাল ফিগার দাঁড়াবে। এবং এগুলো যদি নিচের আইটেম খেয়াল করি, দিস ইজ ব্যালেন্স ফর 1 জানুয়ারি, অর্থাৎ এটা প্রথম দিনের। ইকুইটি শেয়ারস ইস্যুড, এটা করলে যোগ হয়। রিভ্যালুয়েশন সারপ্লাস যদি হয় তাহলে যোগ হয়। নেট প্রফিট হলে যোগ হয়। ডিভিডেন্ড দিলে বিয়োগ হয়। আমি এখানে একটা মোটামুটি ভাবে একটা নরমাল প্রেজেন্টেশন রেখেছি। তুমি তোমার বই খুললে হয়তো এখানে আরো দুটো একটা আইটেম বাড়তে পারে। এবং এই আইটেমগুলোর যোগ বিয়োগের নেট ফলাফলটাই তৈরি হবে আমার এন্ডিং ইকুইটি। এবং এই প্রেজেন্টেশনটাকে বলছি বা এই কাঠামোটাকে আমরা বলছি স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার যাই স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। আমরা এর মধ্যে কথা বলে ফেললাম দুইটা, এবার তৃতীয়টায় চলে আসছি ফিনান্সিয়াল স্টেটমেন্ট পজিশনে। আমরা আবারও বলি ফিনান্সিয়াল স্টেটমেন্ট পজিশনটা মূলত ব্যালেন্স শিটেরই একটি সিনোনিম বা অন্য নাম। এবং আমরা জানি ব্যালেন্স শিট যখন হয় বা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন নির্ধারিত দিনে হয়, এই জন্য আমরা এখানে শব্দটা বা আমরা ব্যবহার করেছি অ্যাজ অ্যাট, অর্থাৎ এই দিনের জন্য। কি কি থাকবে আমরা দেখে নেই। এবং প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলি এই যে আমাদের যে অ্যারেঞ্জমেন্ট বা সাজানোটা দেখানো আছে, এই সাজানোটা দেখানো হয়েছে আমাদের IAS 1 অনুযায়ী। সেখানে আমরা প্রথমে এখন অ্যাসেটটাকে কখনোই আর ফিক্সড অ্যাসেট নামে বলা হয় না, এখানে বলা হয় নন কারেন্ট অ্যাসেট। এটা তোমরা একটু মাথায় রেখো, কারণ আমি না হলেও তোমরা এখন এই যুগের ছেলে মেয়ে, তোমরা সবসময় পরিবর্তিত পরিস্থিতিকে নিজেকে খাপ খাওয়াই নেবে। আমি আশা করব তোমরা নন কারেন্ট অ্যাসেট লিখবে। নন কারেন্ট অ্যাসেটের মধ্যে প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, এই ধরনের আইটেম যেটা আমরা সংক্ষেপে PPE বলে থাকি, এর আন্ডারে আমাদের অনেক কিছু চলে আসবে। নিশ্চয় টেক্সট থেকে তোমরা দেখে নিও। ইনভেস্টমেন্ট, এই ইনটু মানে কিন্তু আসলে গুণ না, তোমার মাথায় রাখবে, এটা জাস্ট ফিগার লেখার জন্য জায়গা রাখা হয়েছে, যেটা আমরা এখানে লিখবো ইনভেস্টমেন্ট বিনিয়োগ। ইনট্যানজিবল অ্যাসেটস, ইনট্যানজিবল অ্যাসেট আমরা জানি যে অ্যাসেট গুলো, কিছু অ্যাসেট আছে আমরা স্পর্শ করতে পারি যার বাজার মূল্য থাকে, আবার কিছু অ্যাসেট আছে যাকে আমরা স্পর্শ করতে পারি না, দেখতে পারি না, যার ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, শুধুমাত্র তার বাজার মূল্য আছে,
আমরা তাকে বলি ইনট্যাঞ্জিবল অ্যাসেট, যেমন গুডউইল। এটা মানে আমাদের সুন্দর উদাহরণ বা মনে রাখার মতো, গুডউইল হলো আমাদের ইনট্যাঞ্জিবল অ্যাসেট। তাহলে এই আইটেমগুলো আমাকে ধারাবাহিকভাবে সাজিয়ে দিতে হবে। এরপরে আসবে কারেন্ট অ্যাসেট। আমরা জানি কারেন্ট অ্যাসেটের আমরা তিনটা পপুলার ফর্ম ব্যবহার করেছি, ইনভেন্টরি, ট্রেড রিসিভেবলস, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা এই তিনটার পরে যদি আরো আইটেম থাকে তুমি সেগুলো লিখবা। এই পাশ যোগ করলে বা টাকাগুলো যোগ করলে আমরা পাবো টোটাল অ্যাসেটস। এবার আসো ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস, দ্যাট সেখানে কি কি থাকে, ক্যাপিটাল অ্যান্ড রিজার্ভ গুলো থাকে। এবং একটু খেয়াল করো, আমরা এই যে আমরা স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি করে নিয়ে আসছি, সেইটা রিপ্লেসমেন্টটা মূলত এখানে যে ক্যাপিটাল অ্যান্ড রিজার্ভের আন্ডারে আমরা শেয়ার ক্যাপিটাল, রিটেন আর্নিংস, আদার কম্পোনেন্টস অফ ইকুইটি, টোটাল ইকুইটি বলে আমরা এখানে রেখে দিব। এরপরে থাকবে নন কারেন্ট লায়াবিলিটিস। নন কারেন্ট লায়াবিলিটিস এটা আমরা দুটো নাম এখানে দিয়েছি, আরো থাকলে তুমি সেগুলো দিবা। লং টার্ম বরোইংস, দীর্ঘমেয়াদে যখন টাকা ধার করা হয়। ডিফার্ড ট্যাক্স, অর্থাৎ অগ্রিম যে আয়টা বা যে ট্যাক্সটাকে আমাকে বিলম্বিত করতে হবে, এটার জন্য কিন্তু আলাদা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আছে, সে আলোচনা এখানে না। যখন আমার যে সম্মানিত সহকর্মী তোমাদের অ্যাকাউন্টিং নিয়ে কথা বলবেন, আশা করি আমি তোমাদেরকে ডিফার্ড ট্যাক্সটা বুঝিয়ে দিবেন। চলে আসি কারেন্ট লায়াবিলিটিস। এখানেও আমরা কিন্তু প্রচলিত লায়াবিলিটিগুলো লিখেছি। আবারও বলি, আমরা প্রচলিত লায়াবিলিটিগুলো লিখেছি। ট্রেড অ্যান্ড আদার পেয়েবলস, শর্ট টার্ম বরোইংস, কারেন্ট ট্যাক্স পেয়েবল, শর্ট টার্ম প্রভিশন। তাহলে আমরা কিন্তু ইতিমধ্যে তিনটা স্টেটমেন্ট দেখেছি যে তিনটা স্টেটমেন্টে কোন ধরনের তথ্য সরবরাহ করা হয়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাই আমাদের পরের আলোচনায়। পরে আমাদের যে স্টেটমেন্টটা বাকি সেটা হলো স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো মূলত আমরা যে ক্যাশ বুক ব্যবহার করি তারই একটা স্ট্যান্ডার্ড প্রেজেন্টেশন। অর্থাৎ এই ক্যাশ স্টেটমেন্টে বা স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমরা আমাদের ক্যাশের আগমন এবং নির্গমনটাকে একটু সুন্দরভাবে, একটু সিস্টেমেটিক ওয়েতে প্রদর্শন করাই। আমি এখানে কিন্তু একটা জাস্ট টাকার ফিগার দিয়েছি তোমাদের যে টাকা আছে এরকম বোঝানোর জন্য। তোমরা যখন অঙ্ক করবে সেই ফিগারটা এখানে নিয়ে নিবে। ওকে, তো এখানে আমরা ক্যাশটাকে তিন ভাগে ভাগ করি। একটা হলো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এন্ড ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আমি সংক্ষেপে একটু বলি যেহেতু আমাদের হাতে সময়ের স্বল্পতা। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস অর্থাৎ কোম্পানির ডেইলি অপারেশন, যেটা বলি দৈনন্দিন যে অপারেটিং অ্যাক্টিভিটি থাকে, সেই অ্যাক্টিভিটি থেকে যে টাকা আসে আমরা তাকে বলি অপারেটিং অ্যাক্টিভিটিস ক্যাশ অর ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। কোম্পানির যে ইনভেস্টমেন্টে যেটা যায়, অর্থাৎ আমি যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার গুলো করি, যেমন ল্যান্ড, বিল্ডিং, ইনভেস্টমেন্ট এগুলো করে থাকি, এই যে নন কারেন্ট অ্যাসেট, সহজ কথা হলো নন কারেন্ট অ্যাসেটের ক্রয় বিক্রয় থেকে যে ক্যাশের আগমন নির্গমন ঘটে, এইটার চূড়ান্ত ফলাফলকে আমরা বলবো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। এটা মূলত হলো কোম্পানির মালিকানা তহবিলকে গঠন করার জন্য যে টুলস গুলো ব্যবহার করি, যেমন আমি ডিবেঞ্চার ব্যবহার করি, আমরা শেয়ার ব্যবহার করি। এই ডিবেঞ্চার এবং শেয়ারের কেনাবেচা থেকে যে ক্যাশ আমার ঘরে আসে বা যায়, তার চূড়ান্ত রূপকে আমরা বলবো ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পারলাম যে আমরা আমাদের ক্যাশ স্টেটমেন্টে আমরা ক্যাশকে তিন ভাগে ভাগ করে দেখানো হয়, কিন্তু ক্যাশ বুকে কিন্তু এইভাবে ক্যাশকে ভাগ করে দেখানো হয় না। অর্থাৎ ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মূল প্রয়োজনীয়তা হলো যে আমার বিভিন্ন অপারেটিং অ্যাক্টিভিটি থেকে, বিভিন্ন অ্যাক্টিভিটি থেকে, অর্থাৎ তিনটা অ্যাক্টিভিটি থেকে আলাদা করে আমরা ক্যাশকে অ্যাসাইন করতে পারি বা নির্ধারণ করতে পারি, এবং সেই হিসাবে কোম্পানির টপ ম্যানেজমেন্ট তার সিদ্ধান্ত নিতে পারে। সব শেষে থাকছে অ্যাকাউন্টিং পলিসিস এন্ড নোটস টু ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যেটা আমরা প্রথম আলোচনার দিকে একটু বলেছি। আবারও বলি, এই নোট মূলত আমরা একটু দেখাই দেই যে আমাদের যে বোধগম্যতা আনার জন্য পেছনে আমরা যেটা পাদটিকা বলি, যে আমাদের অঙ্কের ভিতরে কিছু কাজ করেছি যা হয়তো অস্পষ্ট আছে, সেটা বাইরে আমরা এসে উল্লেখ করবো। যেমন আমরা রেভিনিউ রিকগনিশনটা কিভাবে হয়েছে, ইনভেন্টরি মূল্যায়নটা কিভাবে হয়েছে, গুডউইলের মূল্যায়ন কিভাবে হয়েছে, এগুলো আমাকে আলাদা করে নিচে উল্লেখ করে দিতে হয়। আমরা এগুলোকেই বলি অ্যাকাউন্টিং পলিসিস এন্ড নোটস টু ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আবারও বলি, এটা কিন্তু খুব প্রয়োজনীয় না। যদি কোশ্চেনে আমাদের বলে চারটি প্রধান স্টেটমেন্ট বলো, তাহলে তোমরা চারটা স্টেটমেন্টের নাম বলবা।
যদি আমরা একটু একটু মনে মনে আওড়াই ফেলি যে কি কি আসবে। নাম্বার 1 আমরা কি লিখেছি, একটু পেছনে চলে যাই আবার, দেখো একটু এক নজরে আমরা দেখেছি ফিনান্সিয়াল পজিশন, কম্প্রিহেনসিভ ইনকাম, চেঞ্জ ইন ইকুইটি এন্ড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ওকে, আচ্ছা এবার আসো রেগুলেটরি বডিজ। তার মানে আমরা দেখো, আমরা যেমন আমাদের, তোমরা যারা লেখাপড়া করছো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, তোমাদেরকে তো কেউ না কেউ নিয়ন্ত্রণ করে। আমরা এই প্রতিষ্ঠানকে বলি রেগুলার বডি, এবং তোমাকে নিশ্চয়ই জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করে। এই ধরনের কিছু বডি নাম আমরা এখানে ব্যবহার করেছি। আইএএসসি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, আইএএসবি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, এফএএসবি, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, এসিসি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, আইসিএবি। এই দুটো কিন্তু একদম আমাদের দেশের প্রেক্ষাপটে লেখা হয়েছে। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, অ্যান্ড ফাইনালি আইসিএমএবি, ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। এবং তোমরা যারা লেখাপড়া করছো নিশ্চয়ই তোমাদের কোথাও না কোথাও তোমাদের টেক্সটে এই নামগুলো পেয়ে থাকবে। আমরা এগুলোকেই বলছি রেগুলেটরি বডিজ। এরা কি করে আসলে? এরা মূলত যে কাজটা করে সেটা হলো আমাদের যে একটা ইন্ডিভিজুয়াল বা এন্টিটিজের যে কাজগুলোকে কিভাবে মনিটর করা হবে তার দায় দায়িত্বকে নির্ধারণ করে, তারপরে হলো বিভিন্ন আইন কানুন প্রণয়ন করে, বিভিন্ন স্ট্যান্ডার্ড সেট করে। যে স্ট্যান্ডার্ড সেট করার কারণে আমাদের দেখা যাবে বিশ্বব্যাপী অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কিন্তু বলতে গেলে একই রকম। এর কারণ হলো এই বডিগুলো বিভিন্ন সময়ে সময়ে যে নিয়ম কানুনগুলো তারা আমাদেরকে দেয় সেগুলো আমরা অন্তর্ভুক্ত দেশগুলো আমরা মেনে থাকি। ফলে আমাদের জন্য বা আমরা যারা অ্যাকাউন্টিং এর রেকর্ড বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট রাখি, বাংলাদেশের স্টেটমেন্টের চেহারা যেমন হয়, ইন্ডিয়ারও চেহারা, ইন্ডিয়াতেও যদি বা ভারতেও যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট করে তুমি পাশাপাশি বা নেটে দেখতে পারো, মনে হবে না আলাদা কিছু। এর কারণ হলো এই রেগুলেটরি বডি বা প্রফেশনাল বডিগুলো যে নিয়ম কানুনগুলো চালু করে এটা বিশ্বের প্রায় সব দেশগুলো মানার চেষ্টা করে। এবং আমরা নিচের দিকে এই আরো কিছু বাড়তি এক্সাম্পল দিয়েছি যে রেগুলেটরি বডি আরো কারা হতে পারে, যেমন এরা ব্যাংক, কিছু নাম ব্যবহার করেছি, এরাও হতে পারে। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের কিন্তু আলোচনার প্রায় শেষেই চলে আসছি। তোমরা জানো আমাদের এই সীমিত সময়ের জন্য আমরা চেষ্টা করছি যাতে তোমরা তোমাদের এই বিষয়গুলো একটু অনুধাবন করে নিজে টেক্সট ব্যবহার করে বা অনলাইন থেকে বা নেট থেকে তথ্য নিয়ে তুমি এই আলোচনাকে আরো সমৃদ্ধ তোমরা করবে। প্রিয় শিক্ষার্থী, আমরা সবশেষে চলে আসছি। আবারও বলি তোমাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ রইল। যে যেখানে থাকো ভালো থাকো, নিজে ভালো থাকো, অপরকে ভালো করো। ধন্যবাদ সকলকে।